ইতিহাসের জবানবন্দি। আজ জানবেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বই, ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগের দ্বিতীয় পর্ব। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 1975-এর 15ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসনের একটি সচিত্র প্রতিবেদন এই বইয়ে তুলে ধরা হয়েছে। বিশেষ করে বইটিতে লেখক আহমেদ মুসা তুলে ধরেছেন তৎকালীন সময়ে মুজিববাদ প্রতিষ্ঠান নামে শেখ মুজিবের সরাসরি পৃষ্ঠপোষকতায় মুজিব বাহিনী, রক্ষী বাহিনী, লাল বাহিনী সহ বিভিন্ন আধাসামরিক ও বেসামরিক সশস্ত্র বাহিনীর যথেচ্ছা সন্ত্রাস, বিরোধী মতের উপর দমন পীড়ন, আওয়ামী লীগ নেতাদের অকল্পনীয় দুর্নীতি, ভোটচুরি সহ শেষ পর্যন্ত এক নেতা এক দেশ তথা বাকশাল কায়েম করতে গিয়ে প্রচণ্ড ক্ষোভের মুখে সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হন শেখ মুজিবুর রহমান। বিরোধী মত দমনের উদ্দেশ্যে তৎকালীন শক্তিশালী বিরোধী দল তথা জাসদের প্রায় 25,000 নেতাকর্মীকে হত্যা করা হয় মুজিবের এই শাসনামলে। নির্যাতনের ধরন এতই নির্মম ছিল যে তৎকালীন কোনো বিশ্লেষক একে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ তথা সিআরপি, হিটলারের এমএম এবং পাকিস্তানের এসআরজি বাহিনীর নির্যাতনের সাথে তুলনা করেছেন। তাই আমি আমার শ্রোতাদের মধ্যে 18 বছরের নিচে অথবা দুর্বল চিত্তের সকল শ্রোতাদের এই বইটি না শোনার জন্য অনুরোধ করছি। ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ বইটি পাঠ করছি আমি মাহমুদুল হাসান। অধ্যায় 1, সন্ত্রাসী বাহিনীসমূহ গঠনের তাত্ত্বিক দিক। আওয়ামী লীগ আমলে প্রবল দমনপীড়নের মুখেও কিছু পত্রিকা ও গ্রন্থকার সাহসের সঙ্গে সন্ত্রাসী বাহিনী গঠনের পটভূমি বিশ্লেষণ করেছেন। এর তাত্ত্বিক দিক নিয়ে পরবর্তীকালেও লেখালেখি হয়েছে। আমি কিছু উদ্ধৃতি তুলে ধরছি। মুজিব আমলে রক্ষী বাহিনী সহ অন্যান্য নির্যাতনকারী বাহিনীর কার্যকলাপের বিরুদ্ধে সাপ্তাহিক হলিডে ছিল বেশ সোচ্চার। এসব বাহিনীর গঠন, উদ্দেশ্য ও সন্ত্রাস সম্পর্কে সে সময় হলিডেতে বেশ কয়েকটি আলোচনা প্রকাশিত হয়। আমরা এখানে 3টি লেখা তুলে ধরলাম। দি ফেস অফ টেরর শীর্ষক রচনায় লেখা হয়, স্বাধীন বাংলাদেশের ভৌগোলিক ও রাজনৈতিক অঙ্গনে এস্টাবলিশমেন্ট কর্তৃক সৃষ্ট সন্ত্রাস তার নগ্নরূপ লাভ করেছে। শাসকদের অস্ত্রের ভাষায় কথা বলা এবং প্রাতিষ্ঠানিক সন্ত্রাস ও আধা সন্ত্রাসের ব্যাপকতার কারণে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মুজিববাদের আদর্শ ব্যর্থ হবার পর সন্ত্রাসের আশ্রয় গ্রহণ অবধারিত হয়ে পড়েছে তাদের জন্য। সত্যবঞ্চিত নতুন শ্রেণী, যারা এস্টাবলিশমেন্টের উচ্চ পদে আরোহণ করেছে, শ্রেণী স্বার্থ রক্ষায় তারা প্রাথমিকভাবে আশ্রয় গ্রহণ করেছে মুজিববাদের ছায়াতলে, কোনো আদর্শ নয়। কেবল তাদের স্বার্থ রক্ষায় তারা ব্যবহার করেছে নেতার ক্যারিশমেটিক ইমেজ এবং ভুয়াধ্বনি তুলেছে সমাজতন্ত্রের। বাংলাদেশের শাসক গোষ্ঠী যারা সদ্য সম্পদশালী হয়েছে, জাতি শ্রমে তারা তাদের সম্পদ বৃদ্ধি ও তার নিরাপত্তার জন্য গড়ে তুলেছে নতুন উপকরণ। আগের বাহিনীগুলোকে তারা তাদের স্বার্থ রক্ষায় ব্যবহার করছে, উপরন্তু নতুন করে গড়ে তুলেছে নতুন বাহিনী। নতুন বাহিনীগুলো দুভাগে বিভক্ত। ক, লাল বাহিনী বা স্বেচ্ছাসেবক বাহিনীর ন্যায় আধা সরকারি প্রাইভেট বাহিনী। খ, প্যারামিলিটারি সংস্থা তথা জাতীয় রক্ষী বাহিনী, সংক্ষেপে জেআরবি। বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় নিজেদের স্থানাধিকারের জন্য আধা সামরিক বাহিনী তৈরি শাসকদের সহজাত স্কিম। জাতীয় রক্ষী বাহিনী তৈরি শাসক গোষ্ঠীর সেই স্কিমেরই অংশ। আধা সামরিক সংস্থা এ ধরনের রাষ্ট্রের সঙ্গে বস্তুত যুক্তই হয়ে থাকে, যা প্রাইভেট আমি নই। এ ধরনের বাহিনী তৈরি কোনো সরল বা রুটিনগত ব্যাপার নয়। শাসক গোষ্ঠী বাইরের সহায়তা ছাড়া এ ধরনের বাহিনী গড়ে তুলতে পারে না। সহজেই অনুমান করা যাচ্ছে যে রক্ষী বাহিনীকে দিয়ে সেসব কাজ করানো হবে যেসব কাজ সেনাবাহিনী বা পুলিশের সীমা বহির্ভূত। কিন্তু সে কাজগুলো কি? আসল লক্ষ্য হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে শাসক গোষ্ঠী ও সীমান্তের অপর পারে তাদের মদতদাতাদের উদ্দেশ্য সাধনে সহায়তা করা। তারপর থেকে রক্ষী বাহিনী রাজনৈতিক উদ্দেশ্যেই ব্যবহৃত হয়েছে।
রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন অত্যাচারিত ব্যক্তি রক্ষী বাহিনীর তৎপরতা, বাড়াবাড়ি ও নির্মমতার বিরুদ্ধে যে অভিযোগ আনছেন তাতে স্পষ্ট হচ্ছে এই বাহিনী তৈরির আসল উদ্দেশ্য। এসব প্রমাণ করছে যে রক্ষী বাহিনী মুজিব বাহিনীর প্রাতিষ্ঠানিক রূপ মাত্র, গঠনের দিক না হলেও রাজনৈতিক বিবেচনায়। রক্ষী বাহিনী গঠনে বাইরের শক্তির ভূমিকা চিহ্নিত করা কঠিন। নব্য উপনিবেশে সামরিক প্রতিষ্ঠান সবসময় সাম্রাজ্যবাদী শক্তির বরকন্দাজ হয়ে থাকে। স্ট্যাটাস কোতে যার খুঁটি রয়েছে, কারণ এসব দেশের নিজস্ব সম্পদ এত বেশি নয় যা দিয়ে অত্যাধুনিক সামরিক বা আধা সামরিক বাহিনী পালন করা যায়, যেগুলো যুদ্ধের সময় যুদ্ধ খেলা চালাবে এবং অন্য সময় নির্যাতন চালাবে। এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে বাইরের প্রকাশ্য বা গোপন সাহায্য ছাড়া এ ধরনের বাহিনী তৈরি ও লালন পালন অসম্ভব। আমাদের এক্ষেত্রে বহিঃশক্তির ভূমিকা বলতে প্রতিবেশীর কথাই বোঝানো হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক অবস্থার সঙ্গে যার স্বার্থের সম্পর্ক বিদ্যমান। এখানে কৌতূহলের বিষয় হচ্ছে, যেখানে অবজেক্টিভ যুক্তি দেখিয়ে বাংলাদেশের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রশ্নটি ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, সেখানে 17,000-এর শক্তিশালী ও বিশেষ বাহিনী বা রক্ষী বাহিনী গড়ার সময় অর্থের টান পড়েনি। এই ঘটনায় প্রমাণিত হয় যে রক্ষী বাহিনী গড়ার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য এবং বাংলাদেশ সরকার ও ভারত সরকারের মধ্যে বিভ্রমাত্মক স্বার্থ রয়েছে। এই কথা অস্বীকার করার উপায় নেই যে রক্ষী বাহিনীর গঠন ও পরিচালনা সবকিছুর মধ্যেই একটা গূঢ় রহস্য লুকিয়ে আছে। এই বিশেষ ও স্বায়ত্তশাসিত আধা সরকারি বাহিনী নিয়ে বাংলাদেশে বিতর্কের ঝড় উঠেছে। তুলনা করতে পছন্দ না করলেও এই বাহিনীর কাজের সঙ্গে অনেকেই আবিষ্কার করছে ভারতের সেন্ট্রাল রিজার্ভ ফোর্স তথা সিআরপির কাজ, যে বাহিনী সন্ত্রাসবাদ আক্রান্ত পশ্চিম বাংলায় তৎপরতা চালিয়ে আসছে। রক্ষী বাহিনীর নির্দয় অপারেশন, যেখানে সংবেদনশীলতার লেশমাত্র নেই ইত্যাদি, তাকে সিআরপির সমগোত্রীয় বলে প্রতিপন্ন করেছে। জাতীয় রক্ষী বাহিনী মূর্তিমান সন্ত্রাস। একে গঠন করা হয়েছে জনগণকে দমনে, বিপ্লবী রাজনীতি উৎখাতকরণে এবং বাংলাদেশের শাসক গোষ্ঠী ও তার মুরব্বী ভারতের স্বার্থ রক্ষায় লাঠিয়ালের কাজ করতে। হলিডে, 13 মে 1973। ভিসেজ অব কাউন্টার রেভলিউশন শীর্ষক রচনায় লেখা হয়, জাতীয় রক্ষী বাহিনী এবং ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের মধ্যে কার্যপ্রণালী ও নির্যাতনের পদ্ধতিগত দিক নিয়ে সাদৃশ্য রয়েছে। 71-এর অবরুদ্ধ বাংলাদেশে থাকার শোচনীয় অভিজ্ঞতা যাদের রয়েছে, তারা হয়তো পাকিস্তানি সেনাবাহিনীর ভীতিকর সংস্থা সার্ভিস শেপাস গ্রুপের তথা এসএসজি সঙ্গেও সাদৃশ্য খুঁজে পাবেন। দেশ ও নামকরণ নির্বিশেষে এই ধরনের সংস্থাগুলোতে আগাগোড়াই এক ধরনের গঠনমূলক সাদৃশ্য বিরাজ করে, যেহেতু এরা হচ্ছে মূলত উন্নত পুঁজিবাদী দেশগুলোতে পুঁজিবাদের প্রতিরক্ষায় এবং সাম্রাজ্যবাদী শক্তিগুলোর প্রতি আনুগত্য, নব্য উপনিবেশের সরকারগুলোর অবস্থান সুরক্ষায় ব্যবহৃত প্রতিবিপ্লবের অস্ত্র। এখানে সাম্রাজ্যবাদ বলতে একচেটিয়া পুঁজির প্রসার ছাড়াও সামাজিক সাম্রাজ্যবাদী ও উপসাম্রাজ্যবাদী শক্তিগুলোকেও বোঝানো হয়েছে। শেষের নামকরণটি ভারতীয় শাসক শ্রেণীর সম্প্রসারণবাদী প্রবৃত্তিকে বোঝানোর জন্য বলা হয়েছে। বিপ্লবের মতো প্রতিবিপ্লবও একটি বহুল অপব্যবহৃত শব্দ। সমাজতন্ত্রের মতো এটাও শাসক শ্রেণীর ব্যবসার পুঁজি হয়ে দাঁড়িয়েছে এবং প্রায়ই সম্ভাব্য সামরিক বিপ্লবের তোড় থেকে আত্মরক্ষার জন্য একে ব্যবহার করা হয় কাকতাড়ুয়ার মতো। সামাজিক পরিবর্তনের জন্য জনগণের ভিত্তির দৃঢ়তার সমান অনুপাতে বৃদ্ধি পায় প্রতিবিপ্লবের তীব্রতা। প্রতিবিপ্লব তার শাব্দিক অর্থের মতোই বিপ্লবের প্রতিপক্ষ এবং সামন্তবাদ, আধা সামন্তবাদ ও পুঁজিবাদী উৎপাদন প্রক্রিয়ায় সমাজতান্ত্রিক পদ্ধতিতে উত্তরণের উদ্দেশ্য এবং শ্রমিক শ্রেণীর বিপ্লবী চেতনাকে প্রতিহত করার জন্য প্রতিবিপ্লব ব্যবহার করে শুদ্ধিকৃত উৎপীড়ন। কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে এটা বিভিন্ন আকৃতি ধারণ করে এবং এর কুৎসিত চেহারা লুকানোর জন্য পরিধান করে বিবিধ মুখোশ। হার্ভার্ড মার্কারের ভাষায় প্রতিবিপ্লব প্রধানত এবং পাশ্চাত্যে সম্পূর্ণরূপেই নিরোধমূলক। এখানে কোনো নতুন বিপ্লবকে বাতিল করা নয় এবং অদূর ভবিষ্যতেও তেমন কিছু নয়। তবুও বিপ্লবের ভীতি যা সৃষ্টি হয় সাধারণ স্বার্থে গড়ে তোলে প্রতিবিপ্লবের বিভিন্ন পর্যায় ও ধরন। অন্যদিকে তৃতীয় বিশ্বের সামাজিক রাজনৈতিক গঠন প্রণালীতে প্রতিবিপ্লব খোলাখুলিভাবেই আক্রমণাত্মক, যেহেতু একে মুখোমুখি হতে হয় সর্বোচ্চ মাত্রার বিপ্লবী সম্ভাবনার, এমনকি কখনো বিপ্লবেরও। সেই জন্যই এর নিষ্ঠুরতা আর দমন কৌশলে সে নির্লজ্জ হয়ে থাকে।
একাত্তরে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা পরিষ্কারভাবেই পাকিস্তানি সেনাবাহিনীর প্রতি বিপ্লবের চরিত্র তুলে ধরে। জনগণকে দাবিয়ে রাখার বাধ্যতামূলক ইচ্ছা এবং পরিব্যাপ্ত অথচ অত্যন্ত সম্প্রসারণশীল বিদ্রোহী সংগ্রামের বিরুদ্ধে মুষ্টিমেয় সামরিক আমলাকে নির্বিবাদে গণহত্যার দিকে ধাবিত করে এবং আমাদের নেতৃত্ব যে নির্দোষভাবে পাকিস্তানি শাসকবৃন্দ কর্তৃক কথার ফাঁদে পা দিয়ে এবং অসহযোগ ও অহিংস আন্দোলনের বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে দুর্বিনীত প্রচারণার মাধ্যমে জাতীয় দমন নীতির বিরুদ্ধে জনগণের এই বিপ্লবী প্রচণ্ডতাকে ছাড়িয়ে যেতে সমপরিমাণে উৎসাহী ছিলেন তাও অস্বীকার করা যায় না। পাকিস্তানি সেনাবাহিনীর মতো প্রতিবিপ্লবী সংগঠনগুলোর কার্যপ্রণালী চরম নিদর্শন বিশেষভাবে তুলে ধরার জন্যই এসব বর্ণনা করা হয়েছে। প্রসঙ্গ ছিল আজকের থেকে ভিন্ন। প্রসঙ্গ ছিল জাতীয় দমন এবং অভ্যন্তরীণ উপনিবেশবাদ, যার একক প্রকাশ ঘটেছিল তৎকালীন পূর্ব বাংলায়। তখন থেকেই ইতিহাস প্রত্যক্ষ করেছে বাংলাদেশের জনগণের যুদ্ধ শুরু এবং প্রতিবিপ্লবের ধাত্রীগণ কর্তৃক প্রত্যাখ্যান ও অকালযাত্রতা, সেটা ভিন্ন ও দীর্ঘ প্রসঙ্গ। মূল প্রসঙ্গে ফিরে আসা যাক। একইভাবে বৈপ্লবিক উত্থানের, যাকে সাধারণভাবে বলা হয় জাতীয় গণতান্ত্রিক বিপ্লব, পূর্বেই তা বিভ্রান্ত করার জন্য, যেহেতু এটা দমনের সাধ্যাতীত, প্রতিবিপ্লবী সংগঠন হচ্ছে জাতীয় রক্ষী বাহিনী। পূর্বের অনুচ্ছেদে সন্ত্রাসের স্বরূপ বর্ণানুযায়ী পুলিশ ও সেনাবাহিনীর মতো দমনের ঐতিহ্যবাহী হাতিয়ারগুলোকে বাদ দিয়ে তৈরি করা হয়েছিল একে। কারণ হচ্ছে যে এই দুটো সংগঠন দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের কারণে আর কোনোভাবেই সঠিক অর্থে এদের নিজেদের উত্তরাধিকারী সংগঠনে পরিণত হয়নি। বস্তুত এই সংগঠন দুটোর বিরাট এক অংশ জনগণ ও তরুণ গেরিলাদের ঘনিষ্ঠ সহযোগিতায় সশস্ত্র প্রতিরোধে অগ্রগামী ভূমিকা পালন করেছে, যারা প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা সংগঠনগুলোর সাথে দ্রুত যোগ দেয়। সেই জন্যে আমরা সবসময় দেখেছি যে আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে মুজিবনগরের নেতৃবৃন্দ, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধা সংগঠনগুলোকে সবসময় সন্দেহের চোখে দেখেছেন। এইভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ ও তাদের পরামর্শ নির্দেশদাতা ভারতীয় শাসক শ্রেণীর ঘোর বিদ্বেষপূর্ণ প্রচারণার মাধ্যমে সশস্ত্র এক জাতি হয়ে গেল বিতর্কিত। মুক্তিবাহিনীর ছেলেদের ধীরে ধীরে জাতীয় পুনর্গঠনের কাজ থেকে সরিয়ে দেয়া হলো। তথাকথিত জাতীয় মিলিশিয়া বাহিনী গঠন করে ভেঙে দেয়া হলো শুধুমাত্র তাদেরকেই হতাশ করার জন্য যারা রক্ত দিয়ে যুদ্ধ করেছেন। গ্রাম নিরাপত্তা বাহিনী গঠন করা হয়েছিল স্বাধীনতা যোদ্ধাদের নিয়ে এবং তা আবার সরকারই ভেঙে দিয়েছে, যেহেতু যোদ্ধা তরুণদের উৎপাদনক্ষম উদ্দেশ্যে কাজে লাগানোর কোনো লক্ষ্য এই ধরনের সংগঠনগুলোর ছিল না। লক্ষ্য ছিল ভারতীয় সামরিক যন্ত্র ও শাসক শ্রেণীভুক্ত তাদের সহযোগীদের দ্বারা পরিকল্পিতভাবে জনগণের মাঝে সন্ত্রাস আর দমন ছড়িয়ে দেবার জন্য প্রতিবিপ্লবী সংগঠন গড়ে তোলা। জাতীয় রক্ষী বাহিনী হচ্ছে এই নারকীয় পরিকল্পনার ফসল এবং স্বাধীনতার চেতনাধারী সংগ্রামীদের এতে অন্তর্ভুক্ত করা হয়নি, পাছে প্রতিবিপ্লবী বল প্রয়োগে নীরবে অংশগ্রহণ করতে তারা অস্বীকার করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আড়ালে জাতীয় রক্ষী বাহিনীকে প্রতিষ্ঠা করা হয় প্রধানমন্ত্রীর নিজস্ব বাহিনী হিসেবে। প্রধানমন্ত্রীর প্রধান কর্মসচিব এই সংগঠনের বেসামরিক প্রধান বলেই পরিগণিত হতেন, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়, নিয়ন্ত্রণ ছিল অন্যখানে। গঠনমূলক ও কার্যকরীভাবে রক্ষী বাহিনী হচ্ছে ভারতের সিআরপির প্রতিচ্ছবি। পার্থক্য হচ্ছে ভারতে সিআরপি গঠন করা হয় সেখানকার জাতীয় গণতান্ত্রিক বিপ্লবকে দমনের জন্য এবং সেটি নিয়ন্ত্রিত হয় ভারতীয় শাসক শ্রেণীর সরাসরি নিয়ন্ত্রণে, আর রক্ষী বাহিনীকে নিয়ন্ত্রণ করে প্রশিক্ষণদাতাদের মাধ্যমে ভারতীয় প্রতিষ্ঠান। রক্ষী বাহিনীর কথিত পরিচালক তার পরিচালিত সংগঠনে কি হচ্ছে তা জানেন কিনা ভাববার বিষয়। এখানে উল্লেখযোগ্য যে রক্ষী বাহিনী প্রশাসনিক ও রাষ্ট্রযন্ত্রের অন্য সব স্তরের সঙ্গে বিরোধ সৃষ্টি করেছে, বিশেষত সেনাবাহিনী, পুলিশ ও আমলাতন্ত্রের সঙ্গে। বাংলাদেশ সেনাবাহিনী থেকে রক্ষী বাহিনীতে ডেপুটেশনে আসা নন কমিশনড অফিসাররা রক্ষী বাহিনীর কাঠামোতে তাদের অসঙ্গতির কারণে সেনাবাহিনীতে ফিরে গেছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষের উদাহরণ প্রচুর এবং সেনাবাহিনীর লোকজনের সঙ্গে ছোটখাটো দুর্ব্যবহার বিভিন্ন জায়গায়, বিশেষ করে চট্টগ্রামে গোলমালে সূত্রপাত করেছে। জেলা, মহকুমা, শহর বা গ্রামগুলোতে রক্ষী বাহিনীর কার্যক্রম স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা না করে আলাদাভাবেই পরিচালনা করা হয়েছে। আমি নির্দিষ্ট ঘটনাসমূহ, যা রয়েছে প্রচুর সংখ্যায়, উল্লেখ করা থেকে বিরত রইলাম, যা এমনকি সরকারি ও আধা সরকারি সংবাদপত্রে, অবশিষ্ট কটি বিরোধী দলীয় সংবাদপত্রের কথা বাদ দিলেও ছাপা হয়েছে।
এখন এই বিরুদ্ধাচরণ কি উদ্দেশ্য প্রণোদিত নাকি পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই স্বাভাবিক? আমি মনে করি এটা যতটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্বাভাবিক ততটাই উদ্দেশ্যমূলক। তাছাড়া বল প্রয়োগ হচ্ছে ঘৃণার। একজন সহানুভূতিশীল ব্যক্তিকে রোবটে পরিণত করার জন্যে যে নিপীড়ন ব্যক্তির চিৎকার ও যন্ত্রণার প্রতি থাকবে নির্মম, প্রতি বিপ্লবী বল প্রয়োগের সংগঠনকে করা হয় মনুষ্যত্বহীন। অতএব সমবেত করা লোকদের লম্পট ও নৃশংস হতে শিক্ষা দেওয়া হয়। তাদের মনে ঢুকিয়ে দেওয়া হয় সীমাহীন শক্তির চেতনা। তাদের শিক্ষা দেওয়া হয় অন্যদের ঘৃণা করার মাধ্যমে নিজেদের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করতে, যাতে করে মানবীয় সহানুভূতিগুলো তাদের মন থেকে দূর হয়ে যায়। রক্ষী বাহিনীর নির্যাতনের ভয়ানক কাহিনীগুলোর সঙ্গে শুধুমাত্র হিটলারের MM, ভারতের CRP, পাকিস্তানের MSG, ইন্দোনেশিয়ার ধর্মান্ধ যোদ্ধা ও তাদের মতো অন্যদের নির্যাতনের বিভীষিকার সঙ্গেই তুলনা মেলে। রক্ষী বাহিনীর অপারেশন ও তার সাথে সন্ত্রাসের কিছু ঘটনাবলী সংক্ষিপ্ত বর্ণনা দেয়া যাক। এগুলো সাম্প্রতিক ঘটনাবলী। আওয়ামী লীগের গুন্ডাদের ঘনিষ্ঠ সহযোগিতায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচুর নির্যাতন চলেছে। রক্ষী বাহিনী কর্তৃক নির্বাচন পূর্ব তছনছ এখানে উল্লেখ করা হয়নি। এক রিপোর্ট অনুযায়ী খুলনায় রক্ষী বাহিনী আবারও সন্ত্রাসের সৃষ্টি করেছে। 2 জন নিরপরাধ লোকের জীবনাবসান হয়েছে তাদের হাতে। এপ্রিলের দ্বিতীয় সংখ্যা 1972। এভাবে 4 মাসের মাঝে রক্ষী বাহিনীর হাতে 5 জনের মৃত্যু হলো। রিপোর্টে আরও বলা হয়েছে, অবৈধ অস্ত্র রয়েছে শুধুমাত্র এই সন্দেহে রক্ষী বাহিনী আশরাফুল ইসলাম নামক একজন ছাত্র এবং ফেরদৌস শেখ নামক একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে ধরে নিয়ে যায়। তাদের গৃহ ও নিকটবর্তী এলাকায় পূর্ণ তল্লাশিতেও অভিযোগ করার মতো কিছু পাওয়া যায়নি। গ্রাম থেকে 3 মাইল দূরে দৌলতপুর থানায় অন্য 12 জন সন্দেহভাজনের সঙ্গে তাদের 2 জনকেও আনা হয়। দৌলতপুরের পুলিশ ভয়ের সঙ্গে দেখল যে 6 জনের মধ্যে 2 জন মৃত। রক্ষী বাহিনীর হাতে নিহত অন্য 3 জন হচ্ছেন খুলনা, যশোর, বাহিরদিয়ার আব্দুল জব্বার ও আব্দুল খালেক এবং কৃষক সমিতির কমলেশ চন্দ্র দাস। জনৈক দুর্নীতিপরায়ণ আওয়ামী লীগ সদস্যের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে প্রথম 2 জনকে পিটিয়ে হত্যা করা হয় এবং কমলেশকে গুলি করে মারা হয়। অন্যান্য আরও ঘটনাবলী রয়েছে, যার কিছু উদাহরণ আমি লিপিবদ্ধ করেছি। রাজশাহী জেলার রক্ষী বাহিনী কমান্ডার BK সরকার ছাত্রলীগের তথা রব সিরাজ গ্রুপের কর্মী নার্গিস সিদ্দিকীকে ধরে নিয়ে যায়। কিছুদিন পর তার বস্তাবন্দি মৃতদেহ পাওয়া যায়। রক্ষী বাহিনীর অত্যাচারের শিকার হয়ে অন্য আরেকজন জাসদকর্মী চূন্য এখন মানসিক বিকারগ্রস্ত হয়ে রয়েছেন পাবনা জেলে। এই সমস্ত ঘটনাবলী বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর লোমহর্ষক অত্যাচারের এবং খোদানাখাস্তা পশ্চিমবঙ্গের CRPর হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দেয়। তারা হত্যা ও বিনাশ করছে দুষ্কৃতিকারীদের। প্রশাসন ও তাদের প্রভুদের মতে দুষ্কৃতকারী শব্দটি বোঝায় মাওলানা ভাসানী থেকে শুরু করে মোহাম্মদ তোয়াহা ও আব্দুল মতিন পর্যন্ত সবাইকে, এবং বর্তমানে সমস্ত জনসাধারণ হচ্ছেন দুষ্কৃতকারী। পাকিস্তানি সময়ের মতো বাঙালিরা হচ্ছেন দুষ্কৃতকারী জাতি। এইভাবে রক্ষী বাহিনী হচ্ছে প্রতি বিপ্লবের অস্ত্র, যার উপর এমনকি সর্বভোগ শাসক শ্রেণীরও কোনো নিয়ন্ত্রণ নেই। ভারতীয় শাসক শ্রেণীর অনুগত এক সরকারকে এবং ভারতীয় উপসাম্রাজ্যবাদের সম্প্রসারণবাদী স্বার্থকে রক্ষা করার জন্য এটা হচ্ছে CRPর সম্প্রসারণ। এর নিঃশ্বাসে রয়েছে মৃত্যু আর ভীতি। আপনি অথবা আমি যে কেউ হতে পারি এর শিকার, এবং বাংলাদেশের প্রশাসনের পুস্তকে আমরা পরিচিত হব দুষ্কৃতকারী হিসেবে। শেখ মুজিবুর রহমানের সরকারের নিজেদের ও জনগণকে রক্ষী বাহিনীর কার্যক্রম, গঠন ও আর্থিক বিষয়াদি ব্যাখ্যা করার সময় এসেছে, যেহেতু এটা সরকার এমনকি রক্ষী বাহিনীর বিরুদ্ধেও যেতে পারে। হলিডে, 20 মে 1976। স্যাংশন টু দি ফিল্ড ডিসেন্টার শীর্ষক নিবন্ধনে বলা হয়, একজন প্রধানমন্ত্রী যখন প্রকাশ্য জনসভায় নির্দেশ দেন যে নকশালদের দেখামাত্র গুলি করো, তখন রাষ্ট্রীয় পর্যায়ে রাজনৈতিক হত্যাকাণ্ড চালানোর জন্য অন্য কোনো অনুমানের আর দরকার পড়ে না। বাংলাদেশের প্রধান কুলপতির শীতল এই ঘোষণার মধ্যেই সম্ভবত নিহিত ছিল তার রাষ্ট্র সম্পর্কিত মনস্তত্ত্ব, যার প্রকাশ ঘটেছে অবচেতনভাবেই। আর এই খেলার প্রকাশস্বরূপ দেখা গেল, যাতে প্রতিবাদ হলো যে রাজনৈতিক প্রতিপক্ষের চ্যালেঞ্জ তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে না।
তাই পুলিশ ফোর্স, যারা গত বৃহস্পতিবার সকালে ইন্টারকন্টিনেন্টালের প্রাঙ্গণে স্বাধীনতার পর প্রথমবারের মতো রক্তের স্বাদ গ্রহণ করেছে, হয়তো তারা নেড়েচেড়ে পরিষ্কার করেছে তাদের নবগৃহীত অটোমেটিক অস্ত্রগুলো, যাদের পছন্দনীয় শিকারদের রক্তপাতের জন্য জবাবদিহির সম্মুখীন হবেন না। প্রধানমন্ত্রীর এই নির্লিপ্ত হুমকি বাস্তবায়নের ক্ষেত্রে বাদ পড়বে না সরল রাজনৈতিক পর্যবেক্ষকরাও। বাঙালিদের মধ্যে নকশালরা যেখানে আলাদাভাবে চিহ্নিত কোনো জীব নয়, সেক্ষেত্রে বিরুদ্ধ মতের যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে বুলেটের খোরাক হবার পথ প্রশস্ত করা হলো। এটা করা হলো ক্ষমতায় অধিষ্ঠিতদের ক্ষমতা সংরক্ষণের স্বার্থে। 9 মাসব্যাপী স্বাধীনতা যুদ্ধ সমাপ্তির পর সশস্ত্র বিক্ষোভের ফলে সৃষ্ট তীব্র ভারসাম্যহীন পরিস্থিতির প্রেক্ষাপটে রাজনীতির মোড়কে এ ধরনের বক্তব্য দান জাতিকে দুর্ভাগ্যজনক ও ভয়ঙ্কর অবস্থার দিকে ঠেলে দেবে। এই নির্দেশ পরিস্থিতিকে উত্তপ্ত করবে এবং বিভিন্ন বাহিনীর ঐক্যের বন্ধন ছিন্ন হয়ে বাংলাদেশকে রাজনৈতিক হত্যাকাণ্ডের পথে ঠেলে দেবে। অন্যদিকে রাজনৈতিক সরকার কর্তৃক পুলিশকে রাজনৈতিক হত্যাকাণ্ডে নিয়োজিত করার ফলে যা অতীতে শাসক শোষকেরা করেছিল, এই কথাই প্রমাণিত হবে যে আমাদের নেতারা ইতিহাসের প্রাথমিক শিক্ষাও গ্রহণ করেননি। নকশালদের গুলি করার হুকুম এবং আওয়ামী লীগ বহির্ভূত বিশেষ করে বামপন্থীদের প্রতি হুমকি একমাত্র ফ্যাসিবাদের মুখোশই উন্মোচন করবে। হলিডে, 2রা এপ্রিল 1972। এ সম্পর্কে মওদুদ আহমেদ তার গ্রন্থ বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের শাসনকালে লিখেছেন, একটিমাত্র পরিকল্পনার মাধ্যমে এই সমস্ত বহুবিধ সমস্যা সমাধানের পদক্ষেপ নেওয়া হয় এবং সেটি হলো সম্পূর্ণভাবে রাজনৈতিক নিয়ন্ত্রণাধীন একটি আধাসামরিক বাহিনী। এর আগেই ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে বোঝানো হয়েছিল যে স্বাধীনতার অব্যবহিত পরে শান্তি রক্ষার পথে বড় রকমের বিপর্যয় আসা মোটেই প্রত্যাশিত হবে না। উপরোক্ত সমস্যার কথা বিবেচনায় রেখে ভারতীয় উপদেষ্টাদের পরামর্শ অনুযায়ী রক্ষী বাহিনী নামে একটি আধা সামরিক বাহিনী গঠনের মূল ধারণাটি কলকাতায় প্রবাসী বাংলাদেশ সরকারের মনেই রেখাপাত করেছিল। ধারণা করা হয়েছিল যে এই বাহিনী হবে যথাযথভাবে প্রশিক্ষিত এবং সুসজ্জিত। দেশের অভ্যন্তরে আইন রক্ষার জন্য এই বাহিনী পুলিশকে সক্রিয়ভাবে সাহায্য করবে এবং প্রয়োজন বোধে সাহায্য করবে সেনাবাহিনীকে। অন্যদিকে এই বাহিনী থাকবে পুরোপুরিভাবে রাজনৈতিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে। এক্ষেত্রে যুক্তি দেখানো হয়েছিল যে উদ্ভূত পরিস্থিতিতে দেশে একটি সুসজ্জিত আধা সামরিক বাহিনী গঠনের কাজটি অবশ্যই অসঙ্গত হবে না। এ কথা সত্য যে প্রকৃতপক্ষে সামরিক গঠনের সঙ্গে ভারসাম্য বিধানের জন্য রাজনৈতিক প্রেরণা থেকেই এই বাহিনী গঠনের সিদ্ধান্ত নেওয়া ছিল। রক্ষী বাহিনী গঠনের জন্য তাই স্বাভাবিকভাবেই নতুন একটি আইন প্রণয়নের প্রয়োজনীয়তা অনুভূত হয়। এই বাহিনীতে সদস্য নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের জন্য এ সময় ব্যাপক প্রস্তুতি চলতে থাকে এবং আনুষ্ঠানিকভাবে গঠিত হবার আগেই এই বাহিনী তার কাজকর্ম শুরু করে দেয়। এভাবে ভারতীয় উপদেষ্টা এবং সামরিক পরামর্শকদের প্রত্যক্ষ সহযোগিতায় সমস্ত প্রস্তুতি শেষ হবার সাথে সাথেই 1972 সালের 7ই মার্চ জাতীয় রক্ষী বাহিনী আদেশ প্রণয়ন করা হয় এবং 1 ফেব্রুয়ারি তারিখ থেকে তা কার্যকর বলে গণ্য করার নির্দেশ দেওয়া হয়। একটি আইন প্রয়োগকারী সংস্থা বা একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার জন্য যা প্রয়োজন, সেনাবাহিনী বা পুলিশ আইনের মতো তেমন একটি আইনগত কাঠামো রক্ষী বাহিনী আদেশে ছিল অনুপস্থিত। একটি জাতীয় রক্ষী বাহিনী গঠনের বিষয়টি আইনে উল্লেখ করা হলেও এর মুখবন্ধ বা প্রস্তাবনায় এই বাহিনী গঠনের উদ্দেশ্য বা যৌক্তিকতা সম্পর্কে কিছুই বলা হয়নি। এ আইনের সংজ্ঞায় রক্ষী শব্দটি বাহিনীর অফিসার পদে সাধারণ সদস্যদের জন্য ব্যবহার করা হয়। এতে বলা হয়, জাতীয় রক্ষী বাহিনী নামে একটি বাহিনী গঠন করা হবে সরকার নির্ধারিত পন্থায়, এর জন্য রক্ষী এবং অন্যান্য অফিসার নিয়োগ করা হবে। অনুচ্ছেদ 4। এই বাহিনীর উদ্দেশ্য এবং কার্যাবলী সম্পর্কে আইনে বলা হয় যে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন বোধে এই বাহিনীকে অভ্যন্তরীণ শক্তি শৃঙ্খলার কাজে বেসামরিক কর্তৃপক্ষকে সাহায্য করার জন্য নিয়োগ করতে পারবে। সরকার আহ্বান করলে এই বাহিনী সশস্ত্র বাহিনীকে সাহায্য করবে এবং সরকার নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করবে। অনুচ্ছেদ 18। উক্ত বাহিনী পরিচালনা ব্যবস্থার জন্য আইনে উল্লেখ করা হয় যে এই বাহিনী তদারকির দায়িত্ব সরকারের হাতে ন্যস্ত করা হবে এবং আদেশে উল্লেখিত আইন ও তার বিধানাবলীর ভিত্তিতে পরিচালকের মাধ্যমে এই বাহিনী প্রশাসিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত করা হবে, অথবা সরকারের তরফ থেকে বিভিন্ন সময় প্রাপ্ত নির্দেশ অনুযায়ী এই বাহিনী কাজ করবে। অনুচ্ছেদ 7।
সরকার তার সুনির্দিষ্ট নিয়মে এই বাহিনী পরিচালনার জন্য একজন পরিচালক এবং অন্যান্য অফিসার বিশেষ শর্তাবলীর ভিত্তিতে নিযুক্ত করবেন। আইনের আওতাধীন রক্ষী এবং অফিসারদের বিরুদ্ধে শান্তি এবং শৃঙ্খলা বিধি আরোপ করা হচ্ছে বলে আইনের 11 ও 15 নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়। 10 নং অনুচ্ছেদে বলা হয় যে উক্ত আদেশ বলে চাকরির মেয়াদ শেষ হয়ে গেলে কিংবা বিশেষভাবে নির্দেশিত নিয়মে এই আদেশের আওতাধীন কর্মচারী ও কর্মকর্তাদের চাকরিচ্যুত করা যাবে। আদেশে 16 নং অনুচ্ছেদে বাহিনীর পরিচালক ও অফিসারদের মধ্যে দায়িত্ব বন্টন করা হয়। 17 নং অনুচ্ছেদে উল্লেখ করা হয় যে সরকার একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে উক্ত আইনের উদ্দেশ্যাবলী পরিচালনার জন্য আইন প্রণয়ন এবং বাহিনীর গঠন, রক্ষণাবেক্ষণ, প্রশাসন, হুকুমদান, নিয়ন্ত্রণ কিংবা শৃঙ্খলা বিধানের জন্য প্রয়োজনীয় বিধান প্রণয়ন করবেন। এই ছিল রক্ষী বাহিনী আদেশের মূল গঠন বৃত্তান্ত। 1861 সালের পুলিশ আইনের প্রস্তাবনায় বলা হয়েছিল যে অপরাধ দমন এবং সূত্র অনুসন্ধানের জন্য পুলিশ বাহিনী আইন প্রণয়ন করা হয়েছে। এক্ষেত্রে রক্ষী বাহিনীর আদেশ ছিল পুরোপুরিভাবে নীরব এবং 8 নং অনুচ্ছেদে উল্লেখিত রক্ষী বাহিনী গঠনের উদ্দেশ্য ও যুক্তি এই প্রস্তাবনার অন্তর্ভুক্ত করা হয়নি। এই আইনটি ছিল একটি খসড়া ধরনের এবং বাহিনীর বিস্তারিত কার্যধারা, জনগণের কাছে এর ভূমিকা, এর ক্ষমতা ও কর্তৃত্ব কিংবা আইনের দৃষ্টিভঙ্গিতে এর গ্রহণযোগ্যতা ইত্যাদি ব্যাপারে কোনো গভীর চিন্তার ছাপ ছিল না। কিন্তু সুনির্দিষ্ট নিয়ম জারি কিংবা সুনির্দিষ্ট কর্তৃপক্ষ গঠন করা পর্যন্ত এই বাহিনী অপেক্ষা করেনি। সরকার খুব শীঘ্রই এই বাহিনী ব্যবহারের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন এবং আইন প্রণয়নের আগেই রক্ষী বাহিনী তার কাজ শুরু করে দেয়। পরবর্তীকালে আদেশ জারির মাধ্যমে কেবলমাত্র এদের কর্মতৎপরতাকে পেছনের তারিখ থেকে আইনগত সমর্থন দেয়া হয়। রক্ষী বাহিনী প্রধানত যে সমস্ত দায়িত্ব পালন করেছে তা হল বেআইনি অস্ত্র উদ্ধার করা, সীমান্তে চোরাচালান রোধ করা, অবৈধ গুদামজাত ও কালোবাজারি বন্ধ করা এবং চূড়ান্তভাবে সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ নিশ্চিহ্ন করা। ঝটিকা বাহিনীর মতো এবং বিদ্যুতের ন্যায় আকস্মিকভাবে এই বাহিনী তার কার্যধারা পরিচালনা করতে থাকে। সারা গ্রাম ঘেরাও করে এই বাহিনী অস্ত্র, দুষ্কৃতিকারী এবং রাজনৈতিক প্রতিপক্ষ অনুসন্ধান করতে শুরু করে এবং এক পর্যায়ে ভুয়া রেশন কার্ড উদ্ধার করতে থাকে। এই প্রক্রিয়ায় তারা বেপরোয়াভাবে হত্যা, লুণ্ঠন এমনকি ধর্ষণও করতে থাকে। এদের তৎপরতা নিয়ন্ত্রণ এবং জবাবদিহি নিরূপণের কোনো বিধান ছিল না। অচিরেই এগুলো আইনের সাধারণ আওতা বহির্ভূত বেসরকারি বাহিনী হিসেবে পরিচিতি অর্জন করে। তারা যে কোনো বাড়িতে প্রবেশ করতে পারত, যে কাউকে গ্রেপ্তার করতে পারত, দেশের গোটা গ্রামাঞ্চল শিবির স্থাপন করে তারা নারী শিশু নির্বিশেষে যে কাউকে সেই শিবিরে আটক রাখতে পারত। বাহিনীর প্রতিটি অপারেশনে প্রচুর সংখ্যক নির্দোষ মানুষকে বিপন্ন করা হতে থাকলে প্রতিটি অপারেশনের মাধ্যমে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে থাকে। জনগণের মধ্যে রক্ষী বাহিনী সম্পর্কে ভীতি জন্মাতে থাকে এবং এর ফলে জনমনে ক্রমশ ঘৃণাবোধ সঞ্চারিত হয়। এভাবে কাজ শুরু করার কয়েক মাসের মধ্যেই রক্ষী বাহিনী জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা হারাতে থাকে। যে কোনো আদালতে রক্ষী বাহিনীর তৎপরতাকে চ্যালেঞ্জ করা ছিল দুঃসাধ্য। এর প্রধান কারণ ছিল এই যে সেনাবাহিনী, পুলিশ কিংবা এ ধরনের সংস্থার মতো কঠিন নিয়মের নিগড়ে তারা আবদ্ধ ছিল না। তাদের মধ্যে যে কোনো ব্যক্তিকে গ্রেফতারের জন্য আইনের প্রক্রিয়া অনুসরণ, যে কোনো গৃহতল্লাশি বা সম্পত্তি সিজকরণ কিংবা নিজেদের ব্যবহৃত গোলাবারুদের হিসাব রাখার কোনো বালাই ছিল না। জনগণের সম্পত্তি সংক্রান্ত কার্যধারা পরিচালনার ব্যাপারে তাদের জন্য কোনো আচরণবিধি কিংবা কাঠামোগত শৃঙ্খলার অস্তিত্ব ছিল না। যখন রক্ষী বাহিনীর আচরণ এবং ভূমিকা নিয়ে জনগণের অসন্তোষ চরমতর পর্যায়ে উপনীত হয় এবং দেশের সংবাদপত্রগুলো তাদের ক্ষমতা, কর্তৃত্ব ও ভূমিকা নিয়ে অব্যাহতভাবে প্রশ্ন উত্থাপন করতে থাকে, তখন 20 মাস কার্যধারা পরিচালনায় ঢালাও লাইসেন্স দেওয়ার পর সরকার রক্ষী বাহিনীর কোনো কোনো তৎপরতাকে আইনসিদ্ধ বলে প্রতিপন্ন করার লক্ষ্যেও একটি অধ্যাদেশ জারি করেন। এই অধ্যাদেশের মূল আদেশে প্রথমবারের মতো একটি সংশোধনী আনা হয় এবং 8 ক নামে একটি নতুন অনুচ্ছেদ সংযোজন করে অনেক পিছিয়ে 1972 সালের 1 ফেব্রুয়ারি থেকে তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। এই অনুচ্ছেদে উল্লেখ করা হয় যে ফৌজদারি দণ্ডবিধি বা অন্য যে কোনো আইনের পরিপন্থী না হলে রক্ষী বাহিনীর যে কোনো সদস্য বা অফিসার 8 নং অনুচ্ছেদ বলে বিনা ওয়ারেন্টে 1. যে কোনো আইনের পরিপন্থী অপরাধে লিপ্ত থাকার সন্দেহবশত যে কোনো ব্যক্তিকে গ্রেফতার, 2. যে কোনো ব্যক্তি
স্থান, যানবাহন, নৌযান ইত্যাদি তল্লাশি বা আইনশৃঙ্খলা বিরোধী কাজে ব্যবহৃত হচ্ছে এমন যে কোনো সামগ্রী বাজেয়াপ্ত করতে পারবেন। যে কোনো ব্যক্তিকে গ্রেফতার এবং তার সম্পত্তি হস্তগত করার পর একটি রিপোর্ট সহ তাকে নিকটবর্তী থানার হেফাজতে প্রেরণ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনের এই সংশোধনীর মাধ্যমে অতীতে বা ভবিষ্যতে সম্পাদিত রক্ষী বাহিনীর সমস্ত কার্যকলাপের উপর বৈধতার প্রলেপ দেওয়া হয়। উপরন্তু এতে 16 ক অনুচ্ছেদ সংযোজন করে বলা হয় যে রক্ষী বাহিনীর সদস্যরা তাদের যে কোনো কাজ সরল বিশ্বাসে করেছেন বলে গণ্য করা হবে এবং এ নিয়ে তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের, অভিযোগ পেশ কিংবা আইনগত কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। রক্ষী বাহিনী সরকারের কোনো নির্দিষ্ট মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে ছিল না। প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে রাষ্ট্রপতি শেখ মুজিবের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে এই বাহিনী পরিচালিত হতো। এক রহস্যজনক পদ্ধতিতে এরা কাজকর্ম করত। বিভিন্ন শ্রেণীর জনগণ এবং সংবাদপত্রগুলোর অব্যাহত দাবির পরেও এদের গঠন প্রণালী বা বাজেট সম্পর্কে সরকার কোনো তথ্য প্রকাশ করেননি। জনগণের এক উল্লেখযোগ্য অংশ অভিযোগ করতেন যে রক্ষী বাহিনী ছিল ভারতীয় কর্তৃপক্ষের একটি সম্প্রসারিত অংশ মাত্র। কেবলমাত্র প্রশিক্ষণ নয়, তাদের প্রয়োজনীয় সমস্ত রসদও ভারত থেকে আসত। এদের পোশাকের সঙ্গে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীর পোশাকের সাদৃশ্য ছিল এবং জনগণ প্রায়ই ভারতীয় বাহিনীকে রক্ষী বাহিনীর নির্মাতা বলে দাবি করত। রক্ষী বাহিনীর আওয়ামী লীগপন্থী আচরণের ফলে জনগণে এই ধারণা বদ্ধমূল হয়েছিল। রক্ষী বাহিনীর গঠন প্রণালী এবং কাজের ধরন ও পদ্ধতি ছিল ভারতীয় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের অনুরূপ। এটা সত্য যে ভারতে এবং বাংলাদেশে ভারতীয় প্রশিক্ষকরাই প্রথম রক্ষী বাহিনীকে প্রশিক্ষণ দেয়। তবে রক্ষী বাহিনীর মধ্যে ভারতীয় বাহিনী থাকার অভিযোগ সত্য ছিল বলে মনে হয় না। যাই হোক, জাতীয় রক্ষী বাহিনী কোনো ভালো কাজই করেনি, এ কথা ঠিক নয়। বিপুল পরিমাণ বেআইনি অস্ত্র এরা উদ্ধার করেছে এবং আটক করেছে প্রচুর পরিমাণে চোরাচালানকৃত পণ্য। কালোবাজারি এবং অবৈধ গুদামজাতকারী রক্ষী বাহিনীর নাম শুনেই আতঙ্ক বোধ করত। তবে রাজনৈতিক উদ্দেশ্যে তাদের ব্যবহার করার এই সুনাম তারা ধরে রাখতে পারেনি। চোরাচালানকারী, মজুতদার, দুর্বৃত্ত এবং বেআইনি অস্ত্রধারীদের যে বিশাল অংশ আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট ছিল, অভিযানকালে রক্ষী বাহিনী অনেক সময় তাদের উপর চড়াও হয়নি। আওয়ামী লীগের সমর্থকদের কাছ থেকে প্রচুর পরিমাণ বেআইনি অস্ত্র উদ্ধার করতেও রক্ষী বাহিনী স্বাভাবিকভাবে ব্যর্থ হয়েছিল। কাজেই যথার্থ একটি আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে রক্ষী বাহিনী অচিরেই এর গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে। তাদের অতিরিক্ত বাড়াবাড়ি প্রায়ই সাধারণ এবং নিরপরাধ লোকদের জীবনযাপনে ব্যাঘাত সৃষ্টি করত। সরকারের বিরোধী দলের যে কাউকে তারা দেশবিরোধী বলে মনে করে অসংখ্য লোককে হত্যা করেছে। ফলে দুর্ভাগ্যজনকভাবে সরকারের একটি ফ্যাসিস্ট বাহিনী হিসেবে রক্ষী বাহিনী তার পরিচিতি অর্জন করে। সুনির্দিষ্ট কোনো আচরণবিধি এবং প্রশাসনিক কাঠামোর অনুপস্থিতিতে রক্ষী বাহিনীর অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলাও অচিরেই ভেঙে পড়ে। পদমর্যাদার ক্ষেত্রে সাংগঠনিক দুর্বলতার কারণে এরা প্রায় নিজেদের মধ্যে কলহ ও সংঘর্ষে লিপ্ত হতো। পদমর্যাদা নির্ধারণ থেকে শুরু করে খাদ্য, রেশন, সামগ্রিক পরিমাণ পর্যন্ত ছিল এই কলহের কারণ। জনগণের কাছে ভাবমূর্তি হারাবার সাথে সাথে রক্ষী বাহিনী থেকে পলাতকের সংখ্যাও দিনে দিনে বেড়ে চলেছিল। রক্ষী বাহিনীর আয়তন বাড়ার সাথে সাথে এদের মধ্যে শৃঙ্খলা আনার লক্ষ্যে সরকার পরবর্তীকালে রক্ষী বাহিনীর আদেশে একটি সংশোধনী আনেন। একটা বিশেষ বিষয় হলো যে সরকার রক্ষী বাহিনীর জন্য কোনো আচরণবিধি প্রণয়ন না করে পক্ষান্তরে আইনে সংশোধনী এনে বিশৃঙ্খলা দূরীকরণের চেষ্টা চালান। প্রধানত বাহিনীর সদস্যদের পদমর্যাদা নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা স্থাপনের লক্ষ্যে এই সংশোধনী আনা হয়। আদেশের সংখ্যা বা অনুচ্ছেদ 2 গোটা পুনর্বিন্যস্ত করে ব্যাটালিয়ন, কোম্পানি, প্লাটুন, রেজিমেন্ট, জোন ইত্যাদি গঠন করা হয়। এর আগে এসবের কোনো অস্তিত্বই ছিল না। শৃঙ্খলা বিধানের লক্ষ্যে দুর্বৃত্ত বিশেষ আদালত, বিশেষ সংক্ষিপ্ত আদালত ইত্যাদি এবং পদমর্যাদা নির্ধারণের লক্ষ্যে ঊর্ধ্বতন অফিসার, অধস্তন অফিসার ইত্যাদি সংজ্ঞাগুলো ব্যাখ্যায়িত করা হয়। এর 4 নং ধারায় নতুন একটি বিধান সংযোজিত করে বলা হয় যে রক্ষী বাহিনী হবে একটি সুশৃঙ্খল বাহিনী এবং সংবিধানের 152 ক অনুচ্ছেদে উল্লেখিত সুশৃঙ্খল বাহিনীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 5 নং অনুচ্ছেদ পরিবর্তন করে বিরাট সংখ্যার ঊর্ধ্বতন অফিসার এবং একটি নতুন শ্রেণীর অধস্তন অফিসার পদ সৃষ্টি করা হয়। এই সংশোধনী বলে যুগ্ম, উপ এবং সহকারী পরিচালক এবং লিডার, সিনিয়র ডেপুটি লিডার ও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট লিডারের পদও সৃষ্টি করা হয়।
অফিসার এবং রক্ষীদের মধ্যে শৃঙ্খলা আনয়নের জন্য দুটি বিশেষ ইউনিট গঠন করা হয় এবং তদুদ্দেশ্যে দুটি নতুন অনুচ্ছেদ 10 ক ও 13 খ সংযুক্ত করা হয়। 10 ক অনুচ্ছেদ ছিল পরিচালক বাদে সমস্ত অফিসার এবং রক্ষীর ক্ষেত্রে প্রযোজ্য। যে সমস্ত অপরাধের প্রেক্ষিতে বিচার ও ডিসিপ্লিনারি অ্যাকশনের বিধান থাকে সেগুলোর মধ্যে ছিল বিদ্রোহ ও উস্কানি, ঊর্ধ্বতন অফিসারের সঙ্গে অন্যায় আচরণ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো শত্রু বা অস্ত্রধারী কোনো রাষ্ট্রবিরোধী স্বার্থ সংরক্ষণ, অনধিকারের সঙ্গে কমান্ডিং অফিসারকে পরিত্যাগ করা, কলহে লিপ্ত হওয়া, ছুটি ছাড়া গার্ড ত্যাগ করে চলে যাওয়া, বিনা অনুমতিতে কোনো সম্পত্তি লুটের উদ্দেশ্যে কারো বাড়িতে হানা দেয়া ইত্যাদি। এসব কারণে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান থাকে এবং বিশেষ আদালতে এ সমস্ত বিচার পরিচালনার ব্যবস্থা রাখা হয়। একইভাবে 10 খ অনুচ্ছেদে পরিচালক ব্যতীত অফিসার এবং রক্ষীদের জন্য 25টি বিশেষভাবে চিহ্নিত অপরাধের প্রেক্ষিতে সংক্ষিপ্ত বিশেষ আদালতে বিচারের বিধান রাখা হয়। এগুলোর মধ্যে ছিল উন্মুক্ততা, কোনো সেন্ট্রিকে আঘাত করা, কর্তব্য পালনকালে জুয়া খেলা কিংবা অন্যান্য আইন বহির্ভূত কাজ করা, অধস্তনদের সঙ্গে দুর্ব্যবহার করা ইত্যাদি। বিশেষ সংক্ষিপ্ত আদালতে বিচারের মাধ্যমে এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড এবং 2000 টাকা পর্যন্ত জরিমানার বিধান থাকে। 17 নং অনুচ্ছেদ সংশোধন করে এই আইন আদেশ জারির দিন থেকে কার্যকর বলে ঘোষণা করা হয়। এটা আবারও উল্লেখ করা যেতে পারে, রক্ষী বাহিনী আয়তনে সম্প্রসারিত হবার অনেক পরে এই সংশোধনী আনা হয় এবং অনেক পিছনের তারিখ থেকে তা কার্যকর করার কথা হলেও প্রকৃতপক্ষে ইতিমধ্যেই তা বলবৎ করা হয়েছিল। রেজিমেন্ট, প্লাটুন ইত্যাদি নামকরণের ক্ষেত্রে বিবেচনা করলে এটা স্পষ্ট হয়ে ওঠে যে আসলে রক্ষী বাহিনীকে একটি নতুন বিশেষ ধরনের সামরিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছিল। সংশোধনীর মাধ্যমে রক্ষী বাহিনীর মধ্যে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বিধানের ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু আচরণবিধির অনুপস্থিতিতে জনগণের সঙ্গে রক্ষী বাহিনীর সদস্যদের আচরণ আগের মতোই থেকে যায়। বরং এই সংশোধনীর প্রয়োজনীয়তা এটাই প্রমাণ করে যে রক্ষী বাহিনীর অভ্যন্তরে বিশৃঙ্খলা বিদ্যমান ছিল এবং রক্ষী বাহিনীর বাড়াবাড়ি সম্পর্কে জনসাধারণের অভিযোগও একেবারেই ভিত্তিহীন ছিল না। বাংলাদেশ দ্য এরা অব শেখ মুজিবুর রহমান গ্রন্থটি বাংলায় অনুবাদ করেছেন জগলুল আলম। পৃষ্ঠা 74 থেকে 78 ও 83 থেকে 86।